হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা অন্য বিষয়ে অনার্স রয়েছে, পাশে মাইনর সাবজেক্ট হিসেবে তোমাদের বাংলা রয়েছে, অথবা যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো তোমাদের CC1 কিংবা CC2 পেপারে বাংলা রয়েছে। সেই বাংলা পেপারটি থেকে 2024 সালে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা কোন প্রশ্নগুলিকে খুব গুরুত্ব দিয়ে দেখে রাখবে, সেই প্রশ্নগুলিকে নিয়ে আজকে আলোচনা করব। সেদিক থেকে বলা যেতে পারে আজকের এই আলোচনাটি হলো লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনটি প্রসঙ্গে কয়েকটি কথা বলার রয়েছে। একটু আগেই উল্লেখ করলাম এই সাজেশনটি হলো তোমাদের 3টি কোর্সের জন্যে। নাম্বার 1 তোমরা যারা বাংলা অনার্স পড়ছো তোমাদের জন্যে, নাম্বার 2 যারা অন্য বিষয়ে অনার্স নিয়েছো পাশে বাংলা রয়েছে সেই মাইনর কোর্স বাংলার জন্যে, এবং যারা জেনারেল কোর্সে পড়ছো তারা CC1 কিংবা CC2তে যদি বাংলা নিয়ে থাকো প্রথম সেমিস্টারে তোমাদের জন্যে। যেহেতু তোমাদের এই 3টি কোর্সের সিলেবাস একটাই, তাই তোমাদের প্রশ্নও হবে একই সিলেবাসের জায়গা থেকে কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন। এবং তোমরা যারা এখন প্রথম সেমিস্টারে পড়াশুনো করছো তারা হচ্ছে NEP বা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী নতুন শিক্ষা পদ্ধতির একেবারে প্রথম ব্যাচ। তাই আমাদের সামনে কিন্তু গত বছরে কোন প্রশ্নগুলি এসে গিয়েছে সেরকম কোনো নিদর্শন নেই, যার জন্য প্রথম বছরে তোমাদের কিন্তু সিলেবাসের সমস্ত জায়গাগুলি থেকে যত ধরনের প্রশ্ন হয় সবগুলিকেই তৈরি করতে হবে। তোমাদের এই পেপারটিতে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সিলেবাসের অংশটিকে 3টি মডিউলে ভাগ করা হয়েছে। এই 3টি মডিউল অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম মডিউল থেকে একটি 15 নম্বরের প্রশ্ন লিখতে হবে, দ্বিতীয় মডিউল থেকে একটি 15 নম্বরের প্রশ্ন লিখতে হবে, এবং তৃতীয় মডিউল থেকে একটি 15 নম্বরের প্রশ্ন লিখতে হবে। প্রতিটি ক্ষেত্রেই 2টি অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে তাহলে আমাদের 3টি 15 নম্বরের বড় প্রশ্ন হলো 3, 15, 45। ঠিক একইভাবে 3টে মডিউল থেকে 3টে 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে হচ্ছে 15, মোট হলো 60 নম্বর। আর যেটা থাকে সেটা হচ্ছে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সেখানে 15টি প্রশ্ন দেওয়া থাকবে, কোনো বিকল্প বা অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে না। 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এইখানে হচ্ছে 1 নম্বর করে 15 নম্বর। এই মোট 75 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা হবে কিন্তু তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে নয়, সেটা অন্য কলেজে তোমাদের সিট পড়বে, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সময়ে সেটা জানিয়ে দেবে, যার জন্য তোমাদের একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এর পরবর্তীতে তোমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। ও হ্যাঁ, আরেকটি কথা, তোমাদের যেহেতু 3 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে, সেই জন্যে এই সাজেশনের পর্বটিকে আমি 3টি ভাগে বিভক্ত করেছি। প্রথম পর্ব অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি 15 নম্বরের প্রশ্নগুলির জন্য সাজেশান দেব। দ্বিতীয় পর্বে এর পরের ভিডিওতে আমি 5 নম্বরের প্রশ্নের জন্য সাজেশান দেব, এবং তৃতীয় পর্বে তোমাদের যে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি থাকে তার জন্য আমি তোমাদের উত্তর সহ সাজেশান বা প্রশ্নগুলিকে দিয়ে দেবো। তাহলে তোমরা যদি এই 3টি পর্বকে ভালোভাবে জেনে রাখো তবে আশা করি তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা অন্য বিষয়ে অনার্স রয়েছে পাশে বাংলা মাইনর সাবজেক্ট হিসেবে রেখেছো, অথবা যারা MDC বা জেনারেল কোর্সে পড়ছো এবং তোমাদের CC পেপার হিসাবে বাংলা নিয়েছো, তোমাদের এই 3 ধরনের বাংলার যে প্রথম পেপারটি তার গুরুত্বপূর্ণ প্রশ্ন বা লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আমি প্রথমে মডিউল ধরে ধরে যে ধরনের প্রশ্নগুলি হতে পারে সেগুলি তোমাদেরকে জানিয়ে দেব। এরপরে প্রত্যেকটি মডিউল থেকে কিভাবে পড়াশোনা করলে তোমরা সহজেই পরীক্ষায় উত্তর করতে পারবে সে সম্পর্কে কিছু পরামর্শ দেব। চলো এবারে আমরা দেখে নিই প্রথম মডিউল থেকে 15 নম্বর প্রশ্নের জন্য কোন কোন বিষয়গুলিকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ধর্মবোধের কথা বলতে গিয়ে চর্যাপদের সহজিয়া সাধকেরা প্রকৃতপক্ষে বাস্তব চর্চিত জীবনযাত্রার কথাই বলেছেন, মন্তব্যটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি অথবা দিয়ে আসতে পারে চর্যাপদের আবিষ্কার এবং প্রকাশ সংক্রান্ত তথ্য উল্লেখ করে চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলার সমাজ জীবনের পরিচয় নিজের ভাষায় লেখো। যেভাবেই দিক না কেন তোমরা চর্যাপদের আবিষ্কার এবং প্রকাশ সংক্রান্ত তথ্যগুলিকে
একটি পর্যায়ে করে রাখবে এবং দ্বিতীয় পর্যায়ে চর্যা পদাবলিতে প্রতিফলিত সমকালীন সমাজ জীবনের চিত্রটিকে আলাদা করে ভালোভাবে তৈরি করে রাখবে। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল এবং প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার, প্রকাশ, রচনাকাল এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য নিরূপণ করো। এই 4টি প্রশ্ন যদি তোমরা মডিউল 1 থেকে খুব ভালোভাবে তৈরি করে রাখো, তাহলে আশা করি এই মডিউল 1 থেকে যে 15 নম্বরের প্রশ্নটির উত্তর দিতে হবে সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। চলে আসছি 2 নম্বর মডিউলে। 2 নম্বর মডিউলের প্রথম প্রশ্ন, বাংলায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাবকাল ও পরিচয় উল্লেখ করে তাঁর কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তাঁর শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। 3 নম্বর প্রশ্ন, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনা কাল সম্পর্কে আলোচনা করে তাঁর কবি কৃতিত্বের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। 5 নম্বর প্রশ্ন, মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদসাহিত্যে তাঁর অবদান বিচার করো। 6 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কবিরাজ কোন সময়ের কবি? তাঁর কবিকর্মের সবিশেষ পরিচয় দাও। তাঁকে দ্বিতীয় বিদ্যাপতি বলার যুক্তি কোথায় তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, জ্ঞানদাসের কবি প্রতিভার বৈশিষ্ট্য নির্দেশ করো। এই প্রসঙ্গে তাঁকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা কতদূর যথার্থ তা বিচার করো। 8 নম্বর প্রশ্ন, বাংলায় লেখা চৈতন্য জীবনী সংক্রান্ত গ্রন্থগুলি উল্লেখ করো। এই ধারার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি এবং কেন সে বিষয়ে তোমার অভিমত দাও। এই 2 নম্বর মডিউলে তোমাদের প্রশ্নের সংখ্যা হয়ে গেল 8টি। এখানে রয়েছে 3টি বিষয়। সেই 3টি বিষয় থেকে 15 নম্বর প্রশ্নের জন্যে 2টি প্রশ্ন দেওয়া হবে 2টি বিষয় থেকে। 3টি বিষয় হলো 1 অনুবাদ সাহিত্য, 2 বৈষ্ণব পদাবলী, 3 চৈতন্য চরিত সাহিত্য। এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো 2টি বিষয় থেকে তোমাদের 15 নম্বর প্রশ্ন দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা যে কোনো 2টি বিষয়কে যদি খুব ভালোভাবে তৈরি করো, তাহলে আশা করি 15 নম্বর প্রশ্নটি লেখার জন্যে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমার ব্যক্তিগত অভিমত, তোমরা যদি শুধুমাত্র 3টি অনুবাদ সাহিত্য খুব ভালোভাবে তৈরি করো, তাহলে 15 নম্বরের প্রশ্ন হয়তোবা সেখান থেকে আসবে। কারণ মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে অনুবাদ সাহিত্য একটি অতি গুরুত্বপূর্ণ শাখা। আশা করি সেখান থেকে একটি বড় প্রশ্ন তোমাদের দেওয়া হবে। তবে 3টি বিষয়ের মধ্যে 15 নম্বর প্রশ্নের জন্যে যে কোনো একটি বিষয়কে তৈরি করলে সেক্ষেত্রে তোমাদের কিছুটা রিস্ক থেকে যাচ্ছে। তাই বলবো তোমরা রামায়ণ, মহাভারত এবং ভাগবত এই 3টি অনুবাদ সাহিত্য থেকে 3টি প্রশ্ন তৈরি করবে এবং শেষ যে প্রশ্নটা বলা হলো, বাংলায় লেখা চৈতন্য জীবনী সংক্রান্ত গ্রন্থগুলি উল্লেখ করো। এই ধারার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি এবং কেন সে বিষয়ে তোমার অভিমত দাও। এই প্রশ্নটিকেও তার সঙ্গে করে নিলে 4টি প্রশ্ন তোমাদের হচ্ছে এই দ্বিতীয় মডিউল থেকে। এই 4টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা এর থেকে 15 নম্বর প্রশ্নটি পেয়ে যাবে। এরপরে চলে আসছি 3 নম্বর মডিউল। 3 নম্বর মডিউলে রয়েছে কিন্তু তোমাদের 3টি বিষয়। 1 মঙ্গল কাব্য, 2 প্রণয়োপাখ্যান, 3 শাক্ত পদাবলী। এই 3 নম্বর মডিউলে প্রথম যে প্রশ্নটা তৈরি করতে হবে তা হলো ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র্য সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তাঁর কাব্য প্রতিভার মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তাঁর শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। 4 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তাঁর কাব্যকৃতিত্বের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রণয়মূলক আখ্যান কাব্যগুলির সাহিত্যিক বিশেষত্ব কোনখানে? দৌলত কাজী অথবা সৈয়দ আলাওলের কাব্য প্রতিভার সম্যক পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। 7 নম্বর প্রশ্ন, সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার বিশিষ্টতার দিকগুলি আলোচনা করো। এই 7টি প্রশ্ন তোমাদের দ্বিতীয় মডিউলের মতন 3টি বিষয়ের উপরে করা হয়েছে
এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো 2টি বিষয়ের সমস্ত প্রশ্নগুলিকে যদি তোমরা বড় প্রশ্ন বা 15 নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না। সেক্ষেত্রে তোমরা মঙ্গল কাব্যের দিকটিকে বড় প্রশ্নের জন্য বেছে নিতে পারো। তবে দ্বিতীয় মডিউলের মতন এক্ষেত্রেও যেহেতু 3টি বিষয় রয়েছে, তাই যে কোনো একটি যদি তোমরা তৈরি করো আর 2টিকে বাদ দিয়ে দাও, তাহলে সেই 2টিই যদি 15 নম্বরের প্রশ্ন হিসেবে দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের লিখতে অসুবিধা হবে। তাই বলবো মঙ্গল কাব্যের সঙ্গে তোমরা অন্য 2টি বিষয়ের যে কোনো একটিকেও 15 নম্বর প্রশ্নের জন্য তৈরি করো। মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল, এই 4টি প্রশ্নের সঙ্গে যদি তোমরা প্রণয়মূলক আখ্যান কাব্য রচনার ধারায় দৌলত কাজী এবং সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় এই প্রশ্নটিকেও তৈরি করে রাখো, তাহলে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে এখান থেকে অবশ্যই 15 নম্বরের প্রশ্নটি তোমাদের কমন আসবেই। এই সাজেশন প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, তোমাদের যেহেতু 15 নম্বরের পাশাপাশি 5 নম্বরের প্রশ্নেরও উত্তর দিতে হবে, তাই 15 নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলিকে আমরা তৈরি করছি না, সেইগুলোকে কিন্তু অবশ্যই 5 নম্বর প্রশ্নের জন্য তৈরি করতে হবে। তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো সিলেবাসের সমস্ত অংশগুলিকেই তোমাদের তৈরি করতে হবে, কোনো অংশকেই বাদ দেওয়া যাবে না। একটা হতে পারে যে তোমরা কোনো কোনো বিষয়কে 15 নম্বরের বড় প্রশ্নের জন্য তৈরি করবে, কোনো কোনো বিষয়কে 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য তৈরি করবে, কিন্তু সমস্ত বিষয়গুলিকে তোমাদের জানতে হবেই। এই যে প্রশ্নগুলিকে বলা হলো, তোমরা এগুলিকে খাতায় লিখে নিয়ে তোমাদের মতন করে সাজিয়ে নিও এবং আমাদের এই চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, তাহলে এই চ্যানেলে আমি তোমাদের সাজেশন ধরে ধরে সমস্ত 15 নম্বরের বড় প্রশ্নগুলির উত্তর লিখে দেবো। পরবর্তীকালে 5 নম্বরের সাজেশন দেওয়া হয়ে যাওয়ার পরে 5 নম্বর প্রশ্নের উত্তরগুলিকেও লিখে দেবো। আর 1 নম্বর প্রশ্নের উত্তর তো আমি প্রশ্ন বলার সঙ্গেই বলে দেবো এবং প্রত্যেকটি ভিডিও আপলোড করার পরে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো রেজাল্ট করার জন্য তোমরা এই সমস্ত উত্তরগুলিকে অবশ্যই অনুসরণ করতে পারো। আমাদের এই আলোচনা আজকে আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হোক, তোমাদের মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।